আচ্ছা দেখো, আজকে আমরা এই রাসায়নিক বন্ধনের একটা অংশ আলোচনা করব। সেটা হচ্ছে ভিএসইপিআর থিওরি। ভিএসইপিআর থিওরি এর পুরো নামটাও মাথায় রাখবে, পুরো নামটাও গুরুত্বপূর্ণ। নামটা থেকে অনেক কিছু আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে ভ্যালেন্স, ভি মানে হচ্ছে ভ্যালেন্স, VALENC, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি অর্থাৎ কোনো একটা কোভালেন্ট কম্পাউন্ডের সমযোজী যৌগগুলোর আকৃতি কেমন হবে সেই সম্বন্ধে এই তত্ত্বে আলোচনা করা হচ্ছে। তা এখন সমযোজী যৌগের আকৃতি কেমন হবে সেটা আমরা আলোচনা করব। দেখো, আমরা আগে আয়নীয় যৌগের আকৃতি সম্বন্ধে জেনেছিলাম রেডিয়াস রেশিও রুলের সাহায্য নিয়ে। এখানে সেটা হচ্ছে ভিএসইপিআর তত্ত্ব, এর সাহায্য নিয়ে সমযোজী যৌগের গঠন আলোচনা করে। সমযোজী যৌগের গঠন কিন্তু অনেক বেশি ভাস্ট, অনেক বেশি আলোচনার বিষয় আছে। আয়নীয় যৌগে যেরকম শুধুমাত্র ছকটা মনে রেখেছিলাম, গঠনগুলো মনে রেখেছিলাম, এখানেও এরকমই গঠন, কিন্তু বিষয় অনেক বেশি আলোচনা করতে হবে। তা দেখো, এরও কতগুলো সূত্র আছে, মোট 5খানা নিয়ম আছে। তা আমরা প্রথম সূত্র সেটা আলোচনা করছি। এখানে সূত্র ঠিক বলবো না, নিয়ম আর কি কতগুলো। তো এখানে বলা হচ্ছে কি যে প্রথম নিয়মে যে কোনো একটা সমযোজী যৌগের যে গঠন সেটা নির্ভর করবে সমযোজী যৌগের যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন জোড় গঠিত হয়েছে সেই সংখ্যার ওপরে। তাহলে কি বলছি, কোনো সমযোজী যৌগের গঠন নির্ভর করে যৌগটিতে কতগুলি যৌগটির কেন্দ্রীয় পরমাণুতে কতগুলি ইলেকট্রন জোড় গঠিত হয়, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে কতগুলি ইলেকট্রন জোড় গঠিত হয় সেই সংখ্যার উপর। কোনো সমযোজী যৌগের গঠন এটার উপর নির্ভর করবে যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন জোড় গঠিত হয়েছে। কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন জোড় বলতে কীরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন তোমাদের মিথেনের গঠন আমি বলেছিলাম কিভাবে হচ্ছে, 1s-এ 2, 2s-এ 2, 2p-তে 2। এবার আমরা একটা ইলেকট্রনকে এখান থেকে এখানে স্থানান্তরিত করে দিচ্ছিলাম, দিয়ে দেখছিলাম কি কার্বনের যে 4টে অযুগ্ম ইলেকট্রন, সেই 4টে অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে একটা করে হাইড্রোজেনের অযুগ্ম ইলেকট্রন এসে জোড়া বাঁধছে। তাহলে এখানে আমরা কেন্দ্রীয় পরমাণু কার্বন তার যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন জোড় দেখছি, 4টি ইলেকট্রন জোড়। তা সেই ইলেকট্রন জোড় আবার বিভিন্ন রকমের হতে পারে। যেমন এখানে যে 4টি ইলেকট্রন জোড় পাচ্ছ, এ সবগুলোকেই বলবো কি বন্ধন ইলেকট্রন জোড়। এগুলো সবই বলবো বন্ধন ইলেকট্রন জোড়। এগুলো হচ্ছে সবই বন্ধন ইলেকট্রন জোড়।
আবার অনেক যৌগ তোমরা দেখেছো, আমি আগেও বলেছি যে বন্ধন ইলেকট্রন জোড় ছাড়াও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ও থাকতে পারে। যেমন ধরো তুমি SF2 গঠন দেখছো, তাহলে এখানে সালফার 1s2 2s2 2p6 3s2 3p4 3d ফাঁকা, তাহলে 3s এ দুটো আর 3p তে 4টে ফাঁকা ডি পড়ে থাকলো। এবার F2 এ দুখানা F কি হচ্ছে, এখানে ইলেকট্রন জোড় গঠন করলো ফ্লুরিনের, তাহলে এখানেও আমি 4টে ইলেকট্রন জোড় পাচ্ছি। এখানেও আমি বলবো যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন জোড় আছে, কিন্তু 4টের মধ্যে এই যে দুটো দেখছো এই দুটোকে বলবো বন্ধন ইলেকট্রন জোড়। আর এই যে দুটো দেখছো এগুলোকে বলবো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে কোনো একটা যৌগে কেন্দ্রীয় পরমাণুতে কতগুলো ইলেকট্রন জোড় গঠিত হচ্ছে সেই সংখ্যার ওপরে আমরা দেখব যৌগটির গঠন নির্ধারিত হবে। প্রথম সূত্র, সেখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে না বন্ধন ইলেকট্রন জোড় আছে সেটা আমরা বিচার করছি না, বিচার করছি একটাই বিষয় যে তার মোট কতগুলো ইলেকট্রন জোড় আছে। তা দেখো এই সম্বন্ধে আমরা একটা ছক দেখে নেব। ছকটা এরকম, এক ধারে লিখছি ইলেকট্রন জোড় আর এক ধারে লিখছি আকৃতি। তাহলে মাথায় রাখবে ইলেকট্রন জোড় যদি দুটো হয় তাহলে আকৃতি হবে সরল রৈখিক। সরল রৈখিক, সরল রৈখিক মানে কি, তোমার মাঝখানে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে, তার সঙ্গে আরো দুটো পরমাণু যুক্ত হচ্ছে। তাহলে ধরে নাও মাঝখানে পরমাণুটাকে M বললাম আর তার সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা দুটো A অ্যাটম যুক্ত আছে, তাহলে এইখানে অন্তর্ভুক্ত কোণের মান দেখব 180 ডিগ্রি। তাহলে সরলরৈখিক গঠনের ক্ষেত্রে বন্ধন কোণ আমরা বলবো 180 ডিগ্রি। আবার যদি কোথাও তিনখানা ইলেকট্রন জোড় গঠিত হয়, তিনটে ইলেকট্রন জোড় থাকে, তাহলে গঠনটাকে আমরা বলবো সমতলীয় ত্রিভুজ গঠন। তাহলে সমতলীয় ত্রিভুজ মানে কি, মাঝখানে একটা পরমাণু থাকবে, তার সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আরো তিনটে পরমাণু এভাবে যুক্ত হবে। তাহলে মাঝখানে আমি M বললাম আর তিনখানা আমি এই পরমাণু যুক্ত করে দিলাম, তাহলে এখানে সমস্ত বন্ধন কোণের মান আসবে 120 ডিগ্রি। বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। তাহলে ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 3 হয় তাহলে বন্ধন কোণের মান বলবো 120 ডিগ্রি। আবার দেখো যদি ইলেকট্রন জোড় 4টে হয় তাহলে গঠনকে বলবো আমরা চতুস্তলকীয়। চতুস্তলকীয় গঠন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তোমরা চতুস্তলকীয় গঠন জানো যে আমার একটা, দাঁড়াও একটু দেখিয়ে দিই তোমাদের।
এই যে গঠনটা দেখছো এটাকে আমরা একটা চতুস্তলকীয় গঠন বলছি, অর্থাৎ এরকম ভাবে ভাবো বা এভাবে ভাবো, যে ইচ্ছে করে ভাবতে পারো। তাহলে এই যে গঠন, এই গঠনটাকে বলা হয় চতুস্তলকীয় গঠন। খুব ভাইটাল স্ট্রাকচার তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচার অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে, তাই এটাকে বলি আমরা চতুস্তলকীয় গঠন। তার মানে কি, মাঝখানে ধরো এম থাকছে, তার সঙ্গে 4খানা পরমাণু এইভাবে যুক্ত হলো। তাহলে এই যে বন্ধন কোণটা পাবে, এই বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে ইলেকট্রন জোড় যদি 4 হয় তাহলে গঠন হবে চতুস্তলকীয়, আর বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট দেখো, ইলেকট্রন জোড় সেটা যদি 5 হয় তাহলে এটাকে স্ট্রাকচার বলা হয় ত্রিকোণীয় দ্বিপিরামিড। ত্রিকোণীয় দ্বিপিরামিড তার মানে কি, এরকম একটা ত্রিভুজাকার গঠন হবে, যার মাঝখানে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে, আর একে ঘিরে 3টে কৌণিক অবস্থানে 3টে, এবং একটা থাকবে এর ওপরের দিকে একটা, আর ওই পেছনের দিকে নিচের দিকে একটা। তা আমি এখন বোর্ডে তো দেখাতে পারছি না, ওপরের দিক তো এখানে স্পেসে লেখা সম্ভব নয়, বা বোর্ডের পেছনে লেখাও সম্ভব নয়, তার জন্য আমরা এটাকে এইভাবে ডিনোট করে দিচ্ছি, এধারে একটা এধারে একটা। তার মানে আমরা যদি গঠনটা দেখি তাহলে মাঝখানে এম, 3 কোণায় 3টে এ, এরকম ওপরে একটা এ, নিচে একটা। তাহলে এখানে দেখো বিভিন্ন ধরনের বন্ধন কোণের মান তুমি দেখতে পাবে। যেমন এই যে সমতলীয় ত্রিভুজের ক্ষেত্রে এই বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আবার দেখো এই যে এ বন্ডগুলো, এইগুলোতে তলের উপরে পারপেন্ডিকুলার হয়ে আছে, এরকমভাবে লম্ব হয়ে আছে। তো লম্ব হয়ে থাকলে এই যে কোণ সমতলের সঙ্গে, সেই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটার সঙ্গে এইটার মান হচ্ছে 90 ডিগ্রি। একই রকমভাবে এটার সঙ্গে এটার মানও হচ্ছে 90 ডিগ্রি, বা এটার সঙ্গে এটার মানও হচ্ছে 90 ডিগ্রি, সবই লম্বভাবে আছে। আরেকটা হচ্ছে এই যে দুটো অবস্থান দেখছো উপর নিচে, এদের অন্তর্ভুক্ত কোণের মান 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে 3 ধরনের বন্ধন কোণ পাচ্ছি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি আর 180 ডিগ্রি। আবার দেখো, যদি ইলেকট্রন জোড়ের সংখ্যা 6 হয়, ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 6 হয় তাহলে এটাকে বলবো অষ্টতলকীয়, অক্টাহাইড্রাল স্ট্রাকচার। তাহলে অষ্টতলকীয় ক্ষেত্রে এরকম হবে, একটা সমতলীয় বর্গাকার থাকবে, মানে বোর্ডটা যে প্লেনে আছে, তাহলে মাঝখানে একটা পরমাণু, একে ঘিরে 4 কোণায় 4টে পরমাণু, আর একটা পরমাণু এর ওপরে, আর একটা পরমাণু বোর্ডের পেছনে। তা এখন দেখানো সম্ভব নয়, তার জন্য আমরা এইভাবে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এরকম ভাববো, মাঝখানে এম পরমাণুটা আছে, তার কৌণিক অবস্থানে 4 কোণে 4টে এ, এইখানে একটা এ, এখানে একটা এ। তাহলে এখানে আমরা 2 ধরনের বন্ধন কোণ পাই। কি কি? এক হচ্ছে এই কোণগুলোর ভ্যালু, সমতলীয় বর্গাকারের ভিতরে কোণের মান 90 ডিগ্রি হবে। আবার এইগুলো এই তলের উপরে পারপেন্ডিকুলার, এই যে দেখছো এটা এরকম পারপেন্ডিকুলার, তাহলে এই কোণের মান 90, এটাও 90, এটাও 90, এটাও 90।
বা তলে যেটা আছে সেটার সঙ্গেও 90 ডিগ্রি। তাহলে এই কোণগুলোর মান আমরা পাচ্ছি 90 ডিগ্রি। আর একটা হয় এইটার সঙ্গে এইটার অন্তর্ভুক্ত কোণ, সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি ও 180 ডিগ্রি, দু ধরনের বন্ধন কোণ দেখতে পাওয়া যায়। আবার দেখো, ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি 7 হয় তাহলে গঠন আমরা বলি পঞ্চকোণীয় দ্বিপিরামিড। পঞ্চকোণীয় দ্বিপিরামিড তার মানে এরকম একটা সমতলীয় পঞ্চভুজ থাকবে, যে পঞ্চভুজের মাঝখানে একটা পরমাণু থাকবে, একে ঘিরে সমতলে 5খানা পরমাণু, একখানা ওপরে একখানা নিচে। তাহলে ওপরে আর নিচে এভাবে দেখিয়ে দিলাম। তাহলে আমরা এখানে এম, 5 কোণায় 5টা এ, ওপরে একটা এ, নিচে একটা এ। এখন এখানেও তুমি 3 ধরনের কোণ দেখতে পাবে। যেহেতু সমতলীয় পঞ্চভুজ, তাহলে এখানে অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 72 ডিগ্রি। এবার এইটা এটার সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এখানে কোণের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আর এই দুটোর মধ্যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে বন্ধন কোণ পাবো 72, 90 আর 180 ডিগ্রি। তাহলে এখানে 3 ধরনের বন্ধন কোণ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের সমতলীয় পঞ্চকোণীয় দ্বিপিরামিডের ক্ষেত্রে একটা সমতলীয় পঞ্চভুজ থাকছে, তার উপরে এবং একটা নিচে থাকছে। তাহলে আমরা প্রথম সূত্র সেখান থেকে দেখলাম যে কোনো একটা সমযোজী যৌগের গঠন কি হবে সেটা নির্ভর করছে কতগুলো ইলেকট্রন জোড় গঠিত হচ্ছে তার উপরে। ইলেকট্রন জোড়ের সংখ্যা যদি আমার 2খানা থাকে তাহলে সমতলীয় সরলরৈখিক, 3খানা থাকলে সমতলীয় ত্রিভুজাকার, 4খানা থাকলে চতুস্তলকীয়, 5খানা থাকলে ত্রিকোণীয় দ্বিপিরামিড, 6খানা থাকলে অষ্টতলকীয়, আর 7খানা থাকলে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পেন্টাগোনাল বাইপিরামিডাল। তা আমাদের কোভালেন্ট কম্পাউন্ডগুলোর মধ্যে 7টাই ইলেকট্রন জোড় ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়, তার বেশি দেখতে পাওয়া যায় না। এবার আমরা আসছি দ্বিতীয় নিয়মে। তাহলে এটা হলো সাধারণ স্ট্রাকচার। এবার দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে যে একটা অণুর মধ্যে বন্ধন জোড়ও থাকতে পারে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ও থাকতে পারে, যেরকম তোমরা দেখলে। এখানে বলা হচ্ছে যে অণুর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি একাধিক থাকে, 2খানা থাকে ধরো, তাহলে তাদের মধ্যে রিপালশন হবে সব থেকে বেশি, বিকর্ষণ সব থেকে বেশি কাজ করবে। তার থেকে কম বিকর্ষণের মাত্রা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড়ের, আর সব থেকে কম বিকর্ষণ মাত্রা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়ের। তাহলে এখানে বিকর্ষণের বিভিন্ন আবার ভাগ আছে, বিকর্ষণের মাত্রা, তাতে আমরা বলছি নিঃসঙ্গ ইলেকট্রন, এদের রিপালশন সব থেকে বেশি। তারপরে হচ্ছে নিঃসঙ্গ বন্ধন ইলেকট্রন, আর সব থেকে কম হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়। তাহলে বিকর্ষণের মাত্রা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে নিঃসঙ্গের সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড়ের, আর সব থেকে কম হচ্ছে বন্ধনের সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড়ের। এর একটা খুব প্রচলিত ভালো উদাহরণ আছে, খুব পরীক্ষায় পারপাসে ইম্পর্টেন্ট। দেখো
আমরা তিনটে অণু নিচ্ছি, একটা হচ্ছে CH4, একটা হচ্ছে NH3 আর একটা হচ্ছে H2O। এদের যদি ইলেকট্রন জোড়ের সংখ্যা দেখো তাহলে মিথেনের ক্ষেত্রে তোমরা দেখেছো 2s এ একখানা ইলেকট্রন আর 2p তে তিনখানা ইলেকট্রন ছিল, তাহলে এখানে চারটে হাইড্রোজেন এসে জোড়া বাঁধলো। তাহলে মিথেনের ক্ষেত্রে আমরা বলবো কি বন্ড পেয়ার চারটে, লোন পেয়ার শূন্য, কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যোজ্যতা কক্ষে নাই। তুমি যদি অ্যামোনিয়াতে দেখো নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি 2s2 2p3। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যে তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে, এই অযুগ্ম ইলেকট্রনগুলোর সঙ্গে একটা একটা করে হাইড্রোজেন এসে জোড়া বাঁধলো। তাহলে যোজ্যতা কক্ষ 2s2p সবটাই যোজ্যতা কক্ষ। তাহলে এখানে অ্যামোনিয়ার বন্ড পেয়ার বন্ধন ইলেকট্রন জোড় হচ্ছে তিনটে, লোন পেয়ার হচ্ছে একটা। আর জলের অণুর ক্ষেত্রে অক্সিজেন, তার ইলেকট্রন বিন্যাস তোমরা জানো 2s2 2p4। তাহলে এখানে একটা একটা করে হাইড্রোজেন ইলেকট্রন এসে জোড়া বাঁধলো। তাহলে জলের অণুর ক্ষেত্রে বন্ড পেয়ার হচ্ছে দুটো, লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে দুটো। কিন্তু সকলেরই দেখো টোটাল যদি ইলেকট্রন পেয়ার দেখি তাহলে 4 + 0 মানে 4, এর যদি দেখি 3 + 1 মানেও 4, এর দেখো 2 + 2 মানে 4। তাহলে সবগুলোরই কিন্তু ইলেকট্রন জোড়ের সংখ্যা 4ই আছে। তাহলে সবগুলোর একই গঠন হওয়ার কথা, একই গঠন, সবগুলোর চতুস্তলকীয় গঠন। 4টি ইলেকট্রন জোড় মানে চতুস্তলকীয় গঠন। তাহলে চতুস্তলকীয় গঠনের ক্ষেত্রে আমরা বন্ধন কোণের মান কি পেয়েছি 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে মিথেন এখানে 4টেই বন্ধন ইলেকট্রন জোড়, অ্যামোনিয়ার ক্ষেত্রে 3খানা বন্ধন ইলেকট্রন জোড় আর একখানা অবস্থানে কি আছে, একটা নাইট্রোজেনের কক্ষকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। আর জলের অণুর ক্ষেত্রে 2খানা বন্ধন ইলেকট্রন জোড় আর 2খানা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অবস্থান করছে। তাহলে সবগুলোরই 4টে করে ইলেকট্রন পেয়ার আছে। তাহলে সবগুলোরই বেসিক স্ট্রাকচার যেটা 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে 109 ডিগ্রি 28 মিনিট হলে সকলের বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত। কিন্তু H2O তে বন্ধন কোণ এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে দেখা যায় 104 ডিগ্রি 28 মিনিট। 104 ডিগ্রি 28 মিনিট। আবার অ্যামোনিয়াতে বন্ধন কোণের মানটা পরিবর্তিত হয়ে যায় 107 ডিগ্রি 48 মিনিট। আর CH4 এ বন্ধন কোণের মান এটা 109 ডিগ্রি 28 মিনিটই থাকে। তাহলে এরকম হলো কেন? জলের ক্ষেত্রে 104 ডিগ্রিতে নেমে আসলো আর এখানে 107 ডিগ্রিতে নেমে আসলো, কিন্তু মিথেনের ক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিটই থাকলো। কারণ কি দেখো, মিথেনের ক্ষেত্রে সবগুলোই বন্ধন ইলেকট্রন জোড়। তাহলে এদের এই বন্ধন ইলেকট্রন জোড় আর এই বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে যা বিকর্ষণ কাজ করছে এখানেও কিন্তু সমবিকর্ষণ কাজ করছে। তাহলে সবগুলোই কি হচ্ছে সবার থেকে ম্যাক্সিমাম দূরে দূরে থাকার চেষ্টা। বন্ধন কোণ সৃষ্টির কারণ কি, ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণের জন্য এরা চাইছে সবসময় দূরে দূরে থাকতে। এবং দেখা যাচ্ছে কি যে 109 ডিগ্রি 28 মিনিট এটাই দেখাচ্ছে, কারণ এখানে সব বিকর্ষণের মাত্রাই সমান। তাহলে এই বন্ডের সঙ্গে এই বন্ডের যা রিপালশন, এই বন্ডের সঙ্গে এই বন্ডের রিপালশন, এই বন্ডের সঙ্গে এই বন্ডের রিপালশন সবই কিন্তু সমান। তার জন্য প্রত্যেকটা বন্ধন কোণের মান 109 ডিগ্রি
28 মিনিট হচ্ছে। কিন্তু এখানে দেখো, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ কাজ করছে। তাহলে আমরা জানি কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের যে বিকর্ষণ সেটা বন্ধন ইলেকট্রনের সঙ্গে থেকে বেশি। তাহলে এইটার সঙ্গে এইটার যে রিপালশন কাজ করছে বা এইটার সঙ্গে এইটার যে রিপালশন কাজ করছে, মানে কি এটা এবার এভাবে ভাবো, এইভাবে ভাবো, এটা ধরে নাও লোন পেয়ার ইলেকট্রন, আর এইগুলো হচ্ছে গ্রিন কালারের যেগুলো সেগুলো হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন জোড়া এইখানে বেশি বল প্রয়োগ করছে, তাহলে এটা কি এরকম করে নিচের ধারে চেপে যাওয়ার চেষ্টা করছে। এও এ ধারে বল বেশি দিচ্ছে, তাহলে এও এ ধারে নিচে চেপে যাওয়ার চেষ্টা করছে, এও এ ধারে নিচে নেওয়ার চেষ্টা করছে। তাহলে এই সবুজ বলগুলো যদি সবই এরকমভাবে নিচের দিকে আসার চেষ্টা করে, তাহলে এরা কী হবে, অপেক্ষাকৃত কাছাকাছি চলে আসছে। তাহলে দেখো এরকম ফাঁক ছিল, সেটা যদি আমি এরকমভাবে এদেরকে ট্রেস করি, তাহলে এরা কী হবে, উপরে যদি বল বেশি কাজ করে তাহলে এরা কাছাকাছি চলে আসছে। তাহলে কাছাকাছি আসলে এই বন্ধন কোণের মান কিছুটা হ্রাস পাচ্ছে। তাহলে এইখানে রিপালশন যে ফোর্সটা সেটা বেশি কার তুলনায়, এই বন্ধন ইলেকট্রনের মধ্যে যে বিকর্ষণ তার তুলনায়। তার জন্য এইখানে বিকর্ষণ মাত্রা বেশি হওয়ায় এইখানে বল বেশি চাপ দিচ্ছে, দিয়ে বন্ধন কোণের মান কমে গিয়ে 107 ডিগ্রি 48 মিনিট হয়ে যাচ্ছে। আর এর ক্ষেত্রে দেখো, জলের অণুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুখানা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এরকমভাবে ভাবো। তাহলে এটাও চতুস্তলকীয় গঠন, কিন্তু এখানে আবার বলা হচ্ছে কি নিঃসঙ্গ ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে নিঃসঙ্গের সঙ্গে বন্ধন, তার থেকে কম হচ্ছে বন্ধনের সঙ্গে বন্ধন। তাহলে এখন এদের মধ্যে এই যে রেড কালার দুটোকে ভাবো লোন পেয়ার ইলেকট্রন, আর এইগুলো হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে এদের মধ্যে যদি বিকর্ষণ বেশি হয় তাহলে এরা নিজেদের পরস্পর থেকে দূরে সরবে। এবার এখানে যেই দূরে সরে যাবে তাহলে এই বলটা গিয়ে কোথায় পড়বে, এদের মধ্যে। তাহলে এদের মধ্যে যেহেতু বিকর্ষণটা সব থেকে কম, তাহলে বাইরের এই বিকর্ষণের প্রভাবে এরা কি হচ্ছে, এরা দূরে সরে যাচ্ছে, আর এরা তখন কাছে সরে আসছে, বেশি কাছে সরে চলে আসছে। তাহলে বেশি কাছে সরে আসার ফলে আমরা দেখছি কি বন্ধন কোণের মানটা তোমার এই যে বেশি কাছে সরে আসছে। এটা রেড দুটো যা অবস্থায় ছিল তার থেকে দূরে সরে যাচ্ছে রিপালশনের কারণে, আর গ্রিন দুটো তখন কী হচ্ছে, বেশি কাছে সরে আসছে, দিয়ে দেখছি বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে আরও কমে গিয়ে 104 ডিগ্রি 28 মিনিট হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি জল, অ্যামোনিয়া এবং মিথেন এই অণুগুলোর ক্ষেত্রে প্রত্যেকেরই 4টে করে ইলেকট্রন জোড় আছে, কিন্তু ইলেকট্রন জোড়গুলোর মধ্যে বিকর্ষণের মাত্রা নিঃসঙ্গর সঙ্গে নিঃসঙ্গ সব থেকে বেশি, তার থেকে কম হচ্ছে নিঃসঙ্গর সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড়, আর তার থেকেও কম হচ্ছে বন্ধনের সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড়। তাহলে যেহেতু মিথেন অণুতে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নাই, তার জন্য এখানে স্বাভাবিক বন্ধন কোণের মান দেখতে পাওয়া যাচ্ছে। অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে বন্ধন ইলেকট্রন জোড়ের মধ্যে বিকর্ষণ বেশি কাজ করায় বন্ধন কোণের মান কিছুটা কমে গিয়ে 107 ডিগ্রি 48 মিনিট হচ্ছে। আর জলের অণুর ক্ষেত্রে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকায় এদের মধ্যে অতিরিক্ত বেশি বিকর্ষণ কাজ করছে, যে কারণে বন্ধন কোণের মান আরও হ্রাস পাচ্ছে। তাহলে দেখো এখানে সব থেকে বেশি রিপালশন 3টে আরও দিলাম, এদের মধ্যে রিপালশন ডবল আরও, এখানের মধ্যে রিপালশন সব থেকে কম। তাহলে জলের অণুর ক্ষেত্রে তার জন্য বন্ধন কোণের মান সব থেকে কম। তাহলে আমরা দুটো নিয়ম আলোচনা করলাম। এবার আমরা আসছি তৃতীয় সূত্র, তৃতীয় নিয়ম। দেখো কি বলছে, বলছে এই মানে এই নিয়মটাতে যদি কোনো পরমাণুর কোনো অণুর কেন্দ্রীয় পরমাণুর তুলনায় যোজক পরমাণুগুলো যারা যুক্ত হয়েছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে, কেন্দ্রীয় পরমাণুর তুলনায় যোজক পরমাণুর যদি তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয় তাহলে বন্ধন কোণের মান হ্রাস পাবে। কি বলছে কথাটা,
কোনো যৌগে কেন্দ্রীয় পরমাণুর তুলনায় যোজক পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে বন্ধন কোণের মান হ্রাস পায়। মানে কি, ধরো তুমি একটা মলিকিউল নিলে NH3, আর একটা অণু নিলে NF3। তাহলে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের বেশি ছিল, তাহলে বন্ধন ইলেকট্রন জোড়গুলো কি হবে, নাইট্রোজেনের দিকে সরে যাবে। তাহলে দেখো নাইট্রোজেনের দিকে ইলেকট্রন যেই সরে যাচ্ছে, তাহলে এই কাছাকাছি ইলেকট্রন ডেনসিটি বাড়ছে। তাহলে ইলেকট্রন ডেনসিটি যত বাড়বে তত কি হবে, রিপালশন কাজ করবে, অর্থাৎ তারা এরকমভাবে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমরা এখানে দেখব বন্ধন কোণের মান 107 ডিগ্রি 48 মিনিট, যেটা আমরা দেখছিলাম। কিন্তু NF3 অণুর ক্ষেত্রে দেখো নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে বন্ডিং ইলেকট্রন পেয়ারটা নাইট্রোজেনের দিকে না গিয়ে ফ্লুরিনের দিকে চলে গেল। তাহলে ফ্লুরিনের দিকে যাওয়ায় ইলেকট্রনগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বাড়ছে। তাহলে পারস্পরিক দূরত্ব বাড়লে এদের মধ্যে বিকর্ষণের মাত্রা কি হবে, কমে যায়। তাহলে বিকর্ষণের মাত্রা যত কাছে থাকবে ইলেকট্রন তত বাড়বে। আর যদি ইলেকট্রন জোড়াটাই এরকমভাবে শিফট হয়ে যায়, দূরে দূরে চলে যায়, তাহলে কি হবে, রিপালশনটাও হ্রাস পাবে। রিপালশন হ্রাস পেলে তারা আর একটু কাছে চলে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব বন্ধন কোণের মান 107 ডিগ্রি 48 মিনিট না এসে তার থেকে আরও কিছুটা কমে গিয়ে 102 ডিগ্রি 29 মিনিট মতো হয়। 102 ডিগ্রি 29 মিনিট। তাহলে আমরা NH3 তুলনায় NF3 ক্ষেত্রে দেখছি বন্ড অ্যাঙ্গেল কমে যাচ্ছে। তাহলে বন্ড অ্যাঙ্গেল বন্ড HNH greater than bond angle FNF। তাহলে অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে বন্ধন কোণের যা মান, NF3 অণুর ক্ষেত্রে বন্ধন কোণের মান তার থেকে কিছুটা কম হচ্ছে। একই রকমের ঘটনা এখানে, যেমন NH3 NF3 নিলাম, সেরকমই তুমি ধরো F2O আর H2O, এটা নিয়েও আলোচনা করতে পারো। একই রকম দেখো F2O আর বলছে কি H2O। তাহলে সেন্ট্রাল অ্যাটম একই, অক্সিজেন, দুখানা ফ্লুরিন, আর এখানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। জলের অণুর ক্ষেত্রে দুখানা হাইড্রোজেন আর দুখানা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। তাহলে অক্সিজেন আর ফ্লুরিন এর মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লুরিন। তাহলে ইলেকট্রন ফ্লুরিনের দিকে সরে গেল। তাহলে এখানে দেখো ইলেকট্রন ডেনসিটি কমছে। ইলেকট্রন ডেনসিটি কমছে মানে রিপালশন কমে যাচ্ছে। আর অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে অক্সিজেন। তাহলে ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে চলে গেল। তাহলে এখানে ইলেকট্রন ডেনসিটি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ইলেকট্রন ডেনসিটি বাড়লেই রিপালশন বেশি কাজ করবে, আর এখানে রিপালশন কম কাজ করবে। তাহলে বন্ধন কোণটা সবসময় এই বিকর্ষণ মাত্রার উপরে নির্ভর করে, বিকর্ষণের উপর নির্ভর করে বন্ধন কোণ গঠিত হয়। তাহলে আমরা দেখব যে H2O অণুর ক্ষেত্রে যা বন্ধন কোণ, তার তুলনায় F2O অণুর ক্ষেত্রে বন্ধন কোণের মান কমে যাবে। তাহলে H2O অণুতে তোমরা জানো যে বন্ধন কোণের মান একটু আগে বললাম 104 ডিগ্রি 28 মিনিট মতো হয়। তাই অ্যাপ্রক্স আমরা 104 ডিগ্রি বলছি। এখানে তার থেকে কমে গিয়ে 102 ডিগ্রি মতো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা
বন্ধন কোণ, সেটা দেখছি কি অ্যাঙ্গেল HOH গ্রেটার দ্যান অ্যাঙ্গেল FOF। তাহলে এটা আমরা তৃতীয় সূত্র আলোচনা করলাম। এবার দেখো চতুর্থ নিয়ম বা চতুর্থ সূত্র, তাতে বলা হচ্ছে যে কোনো অণুতে বন্ধন ক্রম বৃদ্ধি পেলে বন্ধন কোণের মান বৃদ্ধি পায়। কোনো অণুতে বন্ধন ক্রম বৃদ্ধি পেলে বন্ধন কোণের মান বৃদ্ধি পায়। খুব সহজ এক্সাম্পল আছে, দেখো আমরা এক্সাম্পলটা আলোচনা করব। অর্গানিকের এক্সাম্পল তোমরা ক্লাস 10-এ পড়েছ, ইথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন। ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন দেখবে এই দুটোর ক্ষেত্রেই, এই তিনটে যৌগের ক্ষেত্রে দুখানা করে কার্বন আছে, কিন্তু বন্ধন ক্রম আলাদা। ইথেনের ক্ষেত্রে বন্ধন ক্রম 1 কার্বন কার্বন, ইথিলিনের ক্ষেত্রে 2 আর অ্যাসিটিনের ক্ষেত্রে 3। তাহলে ইথেন C2H6 তার গঠন তোমরা জানো, চতুস্তলকীয় গঠন। এইটা একটা চতুস্তলকীয় স্ট্রাকচার আসবে, এই ধারটাও একটা চতুস্তলকীয় স্ট্রাকচার আসবে, এবং এখানে বন্ধন কোণের মান, চতুস্তলকীয় বন্ধন কোণের যা মান আসে 109 ডিগ্রি 28 মিনিট আমরা দেখতে পাই। ইথিলিন C2H4, এক্ষেত্রে আমরা দেখব C ডবল বন্ড C H বন্ড H। তাহলে এখানে বন্ধন কোণের মান কিছুটা কমে গিয়ে 120 ডিগ্রি হয়, আর C2H2 এখানে কমে গিয়ে বললাম বেড়ে গিয়ে 109 ডিগ্রি 28 মিনিট থেকে কিছুটা বেড়ে গিয়ে 120 ডিগ্রি হয়। আর C2H2 এখানে দেখো আমরা এই বন্ড অ্যাঙ্গেলের ভ্যালু যদি হিসাব করি তাহলে আরও বেড়ে গিয়ে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বন্ধন ক্রম যত বাড়ছে বন্ধন কোণের মানও তত বাড়ছে। তাহলে বন্ধন ক্রম বাড়ার সঙ্গে সঙ্গে অণুর মধ্যে বন্ধন কোণের মান বাড়ে। এর দেখো আরও অনেক উদাহরণ আছে, দেখো গুরুত্বপূর্ণ উদাহরণ। এই ধরো একটা উদাহরণ নিলাম, PH3 এবং PF3, কোনটির বন্ধন কোণ বেশি? তাহলে আমরা যদি তৃতীয় সূত্র দিয়ে ভাবি তাহলে কিন্তু উত্তর করা যাবে না, কারণ তৃতীয় সূত্র অনুসারে যদি ভাবো PH3 আর PF3, তাহলে কি দেখেছিল, এখানে বন্ধন কোণ কমে গিয়েছিল আর এখানে বন্ধন কোণ বেড়ে গিয়েছিল। তাহলে আমরা যদি এটা সিম্পল তৃতীয় সূত্র অনুসারে ভাবি তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা এরকম আসবে, FPF এটা লেস দ্যান HPH এরকম আসা উচিত, কিন্তু এইটা সত্য নয়। তাহলে বাস্তবে দেখা যায় যেটা, সেটা কিন্তু এরকম FPF গ্রেটার দ্যান বন্ড অ্যাঙ্গেল HPH, এটা সঠিক। তাহলে কেন হলো? তাহলে আমরা তৃতীয় সূত্রের সাহায্যে এটা ব্যাখ্যা করতে পারবো না, তাহলে আমাদের এখানে চতুর্থ সূত্র কাজে লাগাতে হবে। দেখো কিভাবে চতুর্থ সূত্র আমরা কাজে লাগাবো। ফসফরাস পরমাণু, তার ইলেকট্রন বিন্যাস যদি দেখো তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3 আর 3d কক্ষক ফাঁকা পড়ে আছে।
আর ফ্লুরিন 1s2 2s2 2p5 এর কিন্তু ডিমই নাই। তাহলে আমরা এরকম ভাবতে পারি যে ফসফরাসের নিঃসঙ্গ ইলেকট্রন যেমন আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ডি অরবিটাল এর মধ্যে আছে। আর ফ্লুরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সেগুলো পি অরবিটালে আছে। তা এখানে এক ধরনের বন্ধনের কথা জানবে, নতুন একটা বন্ধন। এই পি কক্ষকের সঙ্গে ডি কক্ষকের একটা ওভারল্যাপিং হয়। এই পি কক্ষক আর ডি কক্ষক এরকম ভাবে ওভারল্যাপিং করে সাময়িক, একবার এটার সঙ্গে হয়, একবার এটার সঙ্গে হয়, একবার এটার সঙ্গে হয়। তাহলে একবার আমরা এরকম দেখছি, পি এটা এফ সিঙ্গেল বন্ড, এটা এফ সিঙ্গেল বন্ড, এখানে এফটা হয়ে গেল ডবল বন্ড। আবার কখনো এর সঙ্গেও করতে পারে, এরও একটা পি অরবিটাল ইলেকট্রন আছে আর এখানে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, তাহলে এরকমও গঠন আমরা দেখতে পাচ্ছি। আবার এটার সঙ্গেও করতে পারে। তাহলে অ্যাভারেজ যদি নিই, এই সবগুলোর যদি আমরা অ্যাভারেজ বের করি, তাহলে দেখব এই পিএফ বন্ধনগুলো একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার লাভ করছে। কারণ কখনো ডবল বন্ডটা এখানে, কখনো ডবল বন্ড এখানে, কখনো ডবল বন্ড এখানে। গড় যদি করি তাহলে সবগুলোতে একটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। এটাকে বলা হয় রেজোনেন্স। এই ঘটনাটাকে বলা হচ্ছে রেজোনেন্স। এই রেজোনেন্স আমরা অনেক আলোচনা করব আস্তে আস্তে, এখন জাস্ট টার্মটা শুনে রাখো। এই ঘটনাটাকে বলছি আমরা রেজোনেন্স। তাহলে রেজোনেন্স হওয়ার ফলে এখানে কিন্তু পিএফ বন্ড অর্ডার বেড়ে গেল, একের থেকে বেশি হয়ে গেল। কিন্তু দেখো এখানে ফসফরাসের ভ্যাকান্ট ডি আছে, কিন্তু হাইড্রোজেনের তো কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না। তাহলে হাইড্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকায় পিএইচ3 ক্ষেত্রে কিন্তু এরকম এই বন্ড ফরমেশন হয় না। এই জাতীয় বন্ডকে আমরা বলছি পিপাই ডিপাই। এই যে বন্ডটা ফরমেশন হয়েছে, এই ডাবল বন্ডগুলোকে আমরা বলছি পিপাই ডিপাই। তাহলে পিপাই ডিপাই বন্ড পিএফ3 ক্ষেত্রে হচ্ছে, কিন্তু পিএইচ3 ক্ষেত্রে হচ্ছে। তাহলে এখানটায় কি দেখলাম, বন্ধন ক্রম বেড়ে গেল। তাহলে বন্ধন ক্রম বাড়লেই বন্ধন কোণের মানও বাড়বে। তাহলে দেখো আমরা যদি তৃতীয় নিয়মে আটকে যেতাম, তৃতীয় নিয়মের মধ্যে সীমাবদ্ধ থেকে যেতাম, তাহলে কিন্তু এটাকে ব্যাখ্যা করা যেত না। তাহলে আমরা চতুর্থ নিয়মে কি দেখছি, বন্ধন ক্রম বাড়লে বন্ধন কোণ বাড়ে। তাহলে এখানে আমরা কি লিখব, যে ফসফরাস পরমাণুর ফাঁকা ডি কক্ষকের সঙ্গে ফ্লুরিন পরমাণুর পি কক্ষকের ইলেকট্রনের একটি পিপাই ডিপাই বন্ধন, একটি কথাটা কেটে দাও, পি কক্ষকের ইলেকট্রনের ফ্লুরিন ফসফরাস পরমাণু ফাঁকা ডি কক্ষকের ফ্লুরিন পরমাণুর পি কক্ষকের ইলেকট্রনের পিপাই ডিপাই বন্ধন গঠনের ফলে পিএফ বন্ধন আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। কিন্তু পিএইচ3 অণুতে হাইড্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকায় এই ঘটনা দেখা যায় না। তাই PF3 এর বন্ধন কোণের মান
PH3 এর বন্ধন কোণের মান অপেক্ষা বেশি হয়, তাহলে PH3 এর থেকে PF3 বন্ধন কোণ বেড়ে গেল। কিন্তু আমরা যদি তৃতীয় নিয়মে থেকে যেতাম তাহলে কিন্তু এই বন্ড অ্যাঙ্গেলকে ব্যাখ্যা করতে পারতাম না। আবার দেখো একটা উদাহরণ বলি। আরেকটা উদাহরণ দেখো, আমরা যদি H2O আর Cl2O এর বন্ধন কোণের তুলনা দেখি। তাহলে H2F2 দেখেছিলাম আগের নিয়ম, এবার দেখছি H2Cl2। তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আর অক্সিজেনের সঙ্গে ক্লোরিন। তাহলে অক্সিজেনের তো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে পি কক্ষকে, একাধিক আছে, দুখানা আছে। দেখো হাইড্রোজেনের কিন্তু ভ্যাকান্ট ডি তুমি পাবে না, হাইড্রোজেনের তো ডি নাই। কিন্তু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করো তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p5 3d ভ্যাকান্ট, তার মানে এর ডি অ্যাভেলেবল। তার মানে ক্লোরিনের এরকম ফাঁকা ডি কক্ষক অবস্থান করছে। তাহলে ফাঁকা ডি কক্ষক যদি অবস্থান করে তাহলে এক্ষেত্রে এই পি এর ইলেকট্রন এই ডি এর সঙ্গে বা এধারকার সিএল এর সঙ্গে এরকম একটা আমরা কি পাবো, রেজোনেন্স গঠন পাবো। তাহলে আমরা এখানে দেখব কি ও বন্ড সিএল ডবল বন্ড সিএল অথবা ও ডবল বন্ড সিএল বন্ড সিএল। তাহলে ইন অ্যান অ্যাভারেজ আমরা ও আর সিএল এর মধ্যে একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তাহলে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার যদি দেখা যায় তাহলে বন্ধন কোণের মান কি হবে, আগের নিয়ম অনুসারে বেড়ে যাবে। তাহলে H2 এবং Cl2O এই দুটো অণুর মধ্যে যদি আমরা বন্ধন কোণের তুলনা করি, তাহলে বন্ধন কোণের যদি তুলনা করি তাহলে বন্ড অ্যাঙ্গেল ClOCl গ্রেটার দ্যান বন্ড অ্যাঙ্গেল HOH। তাহলে Cl2O এই অণুতে বন্ধন কোণের মান H2O অণুর থেকে বন্ধন কোণের মানের থেকে বেশি হচ্ছে। বোঝা গেল? তাহলে একত্রে যদি Cl2O F2O আর H2O তুলনা করতে দেয়, Cl2O H2O ও F2O, তাহলে এই দুটোর ক্ষেত্রে চতুর্থ নিয়ম আর এই দুটোর ক্ষেত্রে হচ্ছে তৃতীয় নিয়ম। কারণ কি এর ভ্যাকান্ট ডি আছে, তার জন্য তৃতীয় নিয়ম এই চতুর্থ নিয়ম এই দুটো কম্পেয়ার করতে পারছি। কিন্তু দেখো হাইড্রোজেন এবং ফ্লোরিন কারোরই কিন্তু ভ্যাকান্ট ডি নাই, তার জন্য ওখানে চতুর্থ নিয়মটা খাটবে না, ওখানে তৃতীয় নিয়ম দিয়ে তড়িৎ-ঋণাত্মকতা দিয়ে তুলনা করতে হবে। তার জন্য আমরা এই তিনটের যদি একত্রে বন্ধন কোণ তুলনা করি তাহলে দেখব ClOCl তার থেকে কম হবে HOH, তার থেকে কম হবে FOF। তাহলে এরকমভাবে আমাদের বন্ধন কোণের আমরা তুলনা করতে পারছি। নেক্সট আমরা আসব ফিফথ রুল, পঞ্চম নিয়ম। এখানে বলা হচ্ছে যদি কারো যোজ্যতা কক্ষক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, তার তুলনায় যাদের যোজ্যতা কক্ষক ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে না তার ক্ষেত্রে বন্ধন কোণের মান যথেষ্ট হ্রাস পায়। কি বলছি, কোন অণুতে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষকগুলি
যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় থাকে তার তুলনায় যেখানে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষকগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় থাকে না, তার ক্ষেত্রে বন্ধন কোণের মান যথেষ্ট হ্রাস পায়। তাহলে যার ক্ষেত্রে যোজ্যতা কক্ষক ইলেকট্রন দ্বারা পূর্ণ তার ক্ষেত্রে বন্ধন কোণের মান বেশি, আর যার ক্ষেত্রে যোজ্যতা কক্ষক ইলেকট্রন দ্বারা পূর্ণ নয় তার ক্ষেত্রে বন্ধন কোণের মান কম। এই হচ্ছে কথা। দেখো উদাহরণ কি বলবো, H2O আর নিলাম H2S। তাহলে এখানে অক্সিজেন যার ইলেকট্রন বিন্যাস তোমরা দেখছো 2s এ দুটো আর 2p-তে 4টে, এর সঙ্গে একটা করে হাইড্রোজেন ইলেকট্রন আসলো জোড়া বাঁধলো। তাহলে যোজ্যতা কক্ষক অর্থাৎ 2s2p ফুলফিল হয়ে গেল, আর কিন্তু ইলেকট্রন যোজ্যতা কক্ষে ঢোকার সম্ভাবনা নাই। কিন্তু অক্সিজেন যদি ইলেকট্রন বিন্যাস দেখো, অক্সিজেনের 3s তাতে দুটো, 3p তাতে 4টে আছে, আর 3d এটা কিন্তু ফাঁকা পড়ে আছে। তাহলে এখানে H2S গঠনের সময় একটা একটা করে ইলেকট্রন আসলো, দিয়ে যোজ্যতা কক্ষে আমরা দেখছি কি 4টে ইলেকট্রন জোড় অর্থাৎ 8টা হয়েছে, কিন্তু সম্ভাবনা হচ্ছে 18টার ফাঁকা ডি পড়ে থাকার জন্য 18টা ইলেকট্রন এখানটায় প্রবেশ করতে পারত, কিন্তু আছে কটা? 4টে। তাহলে যেহেতু H2S এর ক্ষেত্রে আরও ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, বন্ধন যোজ্যতা কক্ষে আরও ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, তার জন্য দেখা যাবে যে H2S এর ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন রিপালসানটা যথেষ্ট কমে যাবে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন রিপালসান কমে যাচ্ছে, তার কারণ কি? ফাঁকা বড় স্থান পড়ে আছে। তাহলে যদি ফাঁকা স্থান পড়ে থাকে তাহলে এই বিকর্ষণ কী হবে? সরে সরে যাবে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে থেকে, মানে বিকর্ষণের মাত্রাটা কমে যাচ্ছে, যেহেতু বড় জায়গায় ইলেকট্রন। তোমার ধরো এরকম কাছাকাছি দুটো ইলেকট্রন রাখলে আর এরকম বড় জায়গায় দুটো ইলেকট্রন রাখলে, তাহলে কি এখানে বিকর্ষণ বেশি কাজ করবে, তাহলে এটা দূরে সরে যাবে, এখানে বিকর্ষণ অত কাজ করবে না, দূরে সরবে না। তাহলে আমরা দেখব কি H2O-র ক্ষেত্রে যে বন্ধন কোণ পাবে H2S এর ক্ষেত্রে সেই বন্ধন কোণের মান কিন্তু অনেকটা কম হবে। এখানেও দেখো দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এখানেও দেখো দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, কিন্তু এখানে আমরা বন্ধন কোণের মান অ্যাবাউট 104 ডিগ্রি পাই, কিন্তু H2S এর ক্ষেত্রে দেখা যায় এই বন্ধন কোণের মান অনেকটা হ্রাস পেয়ে 92 ডিগ্রিতে পরিণত হচ্ছে। তার কারণটাই কি? যে অক্সিজেন এখানে কেন্দ্রীয় পরমাণু, তার যোজ্যতা কক্ষক পূর্ণ হয়ে গিয়েছে, 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারছে না। কিন্তু H2S এর ক্ষেত্রে 8টা ইলেকট্রন থাকা সত্ত্বেও আরও 10টা ইলেকট্রন ঢোকার সম্ভাবনা আছে, তার মানে যোজ্যতা কক্ষকের ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়নি। তাহলে এরকম যদি পূর্ণ না হয় তাহলে দেখা যায় তার ক্ষেত্রে বন্ধন কোণের মান অনেকটা কমে যায়। একই রকম উদাহরণ দেখো আর একটা আছে, সেটা হচ্ছে NH3 ও PH3। তাহলে দেখো নাইট্রোজেন 2s এ দুটো, 2p-তে 3টে, এগুলোর সঙ্গে হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন জোড়া বাঁধলো। আর ফসফরাসে 3s এ দুটো, 3p-তে 3টে,
আর 3D এখানে ফাঁকা পড়ে আছে। তাহলে দেখো এর ক্ষেত্রেও যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন আছে এবং বাড়ানোর সম্ভাবনা নাই, সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখানে যোজ্যতা কক্ষে 18টা ইলেকট্রন সম্ভাবনা আছে, কিন্তু থাকার বেলায় 8টা আছে। তাহলে আমরা দেখব এক্ষেত্রেও নাইট্রোজেন আর হাইড্রোজেনের অন্তর্ভুক্ত কোণের মান যেটা আমরা 107 ডিগ্রি দেখি, এই PH3 ক্ষেত্রে সেই বন্ধন কোণের মান যথেষ্ট কমে গিয়ে 94 ডিগ্রি এতে পরিণত হচ্ছে। তাহলে আমরা যে ভিএসএফের 5খানা নিয়ম পড়লাম, খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এই নিয়মগুলো থেকেই উদাহরণগুলোই পরীক্ষায় বেশি আসে। তো এই নিয়মগুলো ভালো করে প্র্যাকটিস করে, তাহলে 5খানা নিয়মের সাহায্যে আমরা কি বুঝতে পারলাম যে একটা সমযোজী যৌগের গঠন কীরকম হতে পারে। নেক্সট ক্লাসে আমরা আরও আলোচনা করব গঠন নিয়ে, অনেক বিস্তারিত আলোচনা এখনও বাকি আছে। তোমরা এই অংশটুকু তৈরি করো, পরের ক্লাসে আমরা আবার এই গঠন নিয়েই আলোচনা করব।